জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস বইয়ের বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের দ্বিতীয় পর্ব। মহারাষ্ট্র। বাংলাদেশে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হওয়ার বহু পূর্বে সশস্ত্র পথে ব্রিটিশ শাসন উচ্ছেদের উদ্দেশ্যে মহারাষ্ট্রে বাসুদেব বলবন্ত ফারকে 1845 থেকে 1884 খ্রিস্টাব্দের নেতৃত্বে প্রথম গুপ্ত সমিতি গড়ে ওঠে। 1845 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের কোবালা জেলায় এক চিত পাবন ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। বাল্যকাল থেকে তিনি মনে প্রাণে ব্রিটিশ বিরোধী ছিলেন। 1876 থেকে 1877 খ্রিস্টাব্দে বোম্বাই প্রেসিডেন্সির ব্যাপক দুর্ভিক্ষে সরকারের উদাসীনতা লক্ষ্য করে তিনি সিদ্ধান্তে আসেন যে দেশের সকল দুরবস্থার জন্য ইংরেজ সরকার দায়ী। তিনি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশ থেকে ইংরেজদের উচ্ছেদের শপথ গ্রহণ করেন। দেশের মধ্যবিত্ত সম্প্রদায় তাঁর ডাকে সাড়া দেয়নি। তিনি রামসি, কোল, ভিল, ধাঙ্গর প্রভৃতি অনুন্নত উপজাতীয় সম্প্রদায়ের মানুষের নিয়ে এক সেনাবাহিনী গড়ে তোলেন। ইংরেজের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের জন্য রহিলা সর্দার ইসমাইল খাঁ তাকে 500 রহিলা দিয়ে সাহায্য করতে সম্মত হন। সরকারি কোষাগার লুণ্ঠন ও ধনীদের গৃহে ডাকাতির মাধ্যমে তিনি বিপ্লবের ব্যয় নির্বাহ করিতেন। তাঁর কার্যকলাপ সরকারের চোখের ঘুম কেড়ে নেয়। 1879 খ্রিস্টাব্দে তিনি বন্দী হন এবং বিচারে তাঁর যাবজ্জীবন দ্বীপান্তর হয়। বন্দী অবস্থায় 1883 খ্রিস্টাব্দে যক্ষ্মায় তাঁর মৃত্যু হয়। ফারকের নেতৃত্বে ভারতের বিপ্লব প্রচেষ্টা ব্যর্থ হলেও তাঁর সৃষ্ট বিপ্লবী ঐতিহ্য ব্যর্থ হয়নি। ডক্টর রমেশচন্দ্র মজুমদার তাঁকে ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বলে আখ্যায়িত করেছেন। ঠাকুর সাহেব নামে উদয়পুরের জনৈক রাজপুরুষ পশ্চিম ভারতে গুপ্ত সমিতি গঠন করে সশস্ত্র গণ অভ্যুত্থান ও সেনাবাহিনীর সাহায্যে ভারত থেকে ইংরেজদের বিতাড়নের সচেষ্ট হন। মহারাষ্ট্রে এই সমিতির বেশ কিছু শাখা ছিল। বরোদায় বাসকালে বাংলার বিশিষ্ট বিপ্লবী নায়ক অরবিন্দ ঘোষ এই সমিতির সদস্য হন এবং 1896 খ্রিস্টাব্দে এর পুনা শাখার সভাপতি নির্বাচিত হন। মহারাষ্ট্রে বৈপ্লবিক চিন্তাধারা বিস্তারে চরমপন্থী তিলকের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। জনগণকে বৈপ্লবিক চেতনায় উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে তিনি মহারাষ্ট্রের সার্বজনীন গণপতি উৎসব 1894 খ্রিস্টাব্দ ও শিবাজী উৎসব 1895 খ্রিস্টাব্দ এর প্রবর্তন করেন। গণপতি উৎসব ছিল মহারাষ্ট্রের এক অতি প্রাচীন ধর্মীয় উৎসব। গণপতি হিন্দুদের রক্ষাকর্তা। বিদেশি খ্রিস্ট ধর্মাবলম্বী ইংরেজ ও মুসলিমদের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করার আহ্বান জানিয়ে তিলকই সর্বপ্রথম এই পারিবারিক উৎসবকে একটি সার্বজনীন ও রাজনৈতিক উৎসবে রূপান্তরিত করেন। বিদেশি মুসলিমদের হাত থেকে শিবাজী হিন্দু ধর্ম ও মারাঠা জাতির উদ্ধার করেছিলেন। তাই শিবাজীর পূর্ণ স্মৃতিতে জনমনকে জাগরিত করে তিলক দেশবাসীকে জাতীয়তার অগ্নিমন্ত্রে দীক্ষিত করতে সচেষ্ট হন। মহারাষ্ট্রের জাতীয় জাগরণের প্রধান পুরোহিত তিলকের আদর্শ উদ্বুদ্ধ হয়ে 1895 খ্রিস্টাব্দে দামোদর হরি চাপেকর ও বালকৃষ্ণ হরি চাপেকর নামে দুই ভাইয়ের উদ্যোগে পুনা শহরে হিন্দু ধর্মের অন্তরায় বিনাশী সংঘ নামে এক গুপ্ত সমিতি স্থাপিত হয়। 1897 খ্রিস্টাব্দে পুনা প্লেগকে কেন্দ্র করে জনসাধারণের উপর অত্যাচার শুরু হলে তাঁদের হাতে প্লেগ কমিশনার মিস্টার র্যান্ড ও তাঁর সহকারী মিস্টার আয়ার্স নিহত হয়। আধুনিক ভারতে এটাই প্রথম সন্ত্রাসবাদী হত্যাকাণ্ড। বিচারে তাদের ফাঁসি হয়। তিলকের আদর্শ উদ্বুদ্ধ হয়ে মহারাষ্ট্রের কিছু কিশোর বাল সমাজ নামে একটি সংস্থা প্রতিষ্ঠিত করে। এর উদ্দেশ্য ছিল বিদ্যালয়ের নিম্ন শ্রেণীর ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারার বিস্তার। এই সমিতির সভায় ইতালীয় বীর ম্যাৎসেনি ও গ্যারিবল্ডির দেশপ্রেম ও শৌর্যবীর্যের কাহিনী আলোচিত হতো। ওয়ার্ধা, নাগপুর, অমরাবতী প্রভৃতি স্থানে এই সংস্থার কার্যকলাপ বিস্তৃত হয়। বিপ্লবী সংগঠন আর্যবান্ধব সমাজ এর কার্যকলাপ লাহোর, বরোদা, হায়দ্রাবাদ বিস্তৃত ছিল। এই সমিতির অন্যতম নেতা ছিল পাণ্ডুরঙ্গ, খানখোজে, ব্রজচাঁদ পোদ্দার ও যমুনালাল বাজাজ। মহারাষ্ট্রের তিলক, পাঞ্জাবের লাল লাজপত রায়, ভাই পরমানন্দ এবং বাংলার বিপ্লবীদের সঙ্গে এই সমিতির যোগাযোগ ছিল। সমিতির লক্ষ্য ছিল সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে ভারত থেকে ব্রিটিশদের উচ্ছেদ করা। এই উদ্দেশ্যে সমিতির সদস্যদের সমার বিজ্ঞান ও গেরিলা যুদ্ধপ্রণালী শিক্ষা দেওয়া হতো। এই সমিতির 1900 খ্রিস্টাব্দে ভারতীয় সেনাবাহিনীকে বিদ্রোহে প্ররোচিত করে, কিন্তু এই চেষ্টা ব্যর্থ হয়। 1899 খ্রিস্টাব্দে বিনায়ক দামোদর সাভারকর 1883 থেকে 1966 খ্রিস্টাব্দে মিত্র মেলা নামে একটি সংঘ প্রতিষ্ঠা করেন।
1904 খ্রিস্টাব্দে এই সঙ্গে নতুন নামকরণ হয় অভিনব ভারত। মহারাষ্ট্রের নানা স্থানে এই সমিতির শাখা প্রতিষ্ঠিত হয়। আচার্য কৃপালিনী বি.জে. খের এই সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। সভা সমিতি প্রচার পুস্তিকা ও শরীরচর্চার মাধ্যমে সংস্থা স্বাধীনতার বাণী প্রচার করত। লাঠিখেলা, অশ্বারোহণ, সন্তরণ, পর্বতারোহণ ও সামরিক শিক্ষাগ্রহণের উপর এই সমিতির গুরুত্ব আরোপ করে। অস্ত্রসংঘ ছিল সংঘের অন্যতম প্রধান কর্মসূচি। রুশ বিপ্লবীদের কাছ থেকে বোমা তৈরির কৌশল শিখবার জন্য সমিতির কয়েকজন সদস্য প্যারিসে যান। 1906 খ্রিস্টাব্দে সাভারকর লন্ডনে যান এবং সেখান থেকে তিনি বোম্বাইয়ের বিপ্লবীদের কাছে অস্ত্র ও বোমা তৈরির নিয়মাবলী পাঠাতেন। তাঁর প্রেরিত অস্ত্রের সাহায্যে 1909 খ্রিস্টাব্দের অনন্ত লক্ষণ কানহেরি নাসিকের জেলাশাসক জ্যাকসনকে হত্যা করে ফাঁসি যান। এই উপলক্ষে নাসিক ষড়যন্ত্র মামলা শুরু হয় এবং লন্ডনের সাভারকরকে গ্রেপ্তার করা হয় 1910 খ্রিস্টাব্দে। বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং 26 বছর কারাদণ্ড ভোগের পর তিনি মুক্ত হন। দেশবাসী তাঁকে বীর সাভারকর আখ্যা দেন। এছাড়া নাসিক, গোয়ালিয়র, আহমেদাবাদ, সাতারা, পুনা প্রভৃতি স্থানে বহু গুপ্ত সমিতি গড়ে ওঠে। মহারাষ্ট্র ও বাংলায় বিপ্লবীদের মধ্যে মূলগত পার্থক্য ছিল: 1. বাংলা বিপ্লবী আন্দোলনের মতো মহারাষ্ট্রে বিপ্লববাদ কোনো একটি বিশেষ কেন্দ্র থেকে পরিচালিত হতো না। মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে সংগঠিত বিপ্লবী সংস্থাগুলি স্বাধীনভাবেই কাজ করত। অর্থের প্রয়োজনে মহারাষ্ট্রের বিপ্লবীগণ ডাকাতির পথ গ্রহণ করেননি। তাঁরা ধনবান ব্যক্তিদের দানের উপর নির্ভরশীল ছিলেন। এই কারণে অস্ত্র সংগ্রহের ব্যাপারে তাঁদের খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। বিপ্লবী নেতৃবৃন্দের গ্রেপ্তার, দ্বীপান্তর বা অন্যান্য শাস্তির পর, বিশেষ করে নাসিক ষড়যন্ত্র মামলার পর মহারাষ্ট্রে বিপ্লবী আন্দোলন ভাটা পড়ে। এই কারণে 1912 থেকে 1917 মধ্যে পুরনো বোম্বাই প্রেসিডেন্সিতে কোনো প্রকার বিপ্লবী তৎপরতা লক্ষ্য করা যায় না। অপরদিকে বাংলার ক্ষেত্রে কিন্তু তা হয়নি। পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়কে পাঞ্জাবকে অন্তিম মন্ত্রে দীক্ষিত অগ্নিম মন্ত্রে দীক্ষিত করেন। 1904 খ্রিস্টাব্দে প্রবাসী বাঙালি জে.এম. চট্টোপাধ্যায় এবং আরও কয়েকজনের চেষ্টায় পাঞ্জাবের সাহারানপুরে প্রথম বৈপ্লবিক কেন্দ্র গড়ে ওঠে। পরে এই সমিতির কর্মকেন্দ্র রুড়কি থেকে স্থানান্তরিত হয়। রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এই সমিতির অধিকাংশ সদস্য সংগৃহীত হয়। অধ্যাপক লালা হরদয়াল, অজিত সিং, ভগৎ সিংয়ের কাকা, সুপি অম্বাপ্রসাদ এই সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। অজিত সিং ও অম্বাপ্রসাদ বিভিন্ন বিপ্লবী পত্রিকার প্রকাশ করেন। এই পত্রিকাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ঝঙ্গের শিয়াল, ভারত মাতা। পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়ের সঙ্গে এই সমিতির ঘনিষ্ঠ যোগাযোগ থাকলেও লালাজি তাঁর কার্যাবলী কংগ্রেসের মধ্যে সীমাবদ্ধ রাখেন। বাংলার বিপ্লবীদের সঙ্গেও এই সমিতির যোগাযোগ ছিল। সরকারি মতে পাঞ্জাবের বিপ্লবী আন্দোলনের মূলে ছিল আর্য সমাজ। বস্তুত 1907 খ্রিস্টাব্দ থেকে বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত বলে যাদের অভিযুক্ত করা হয় তাদের অধিকাংশ ছিল আর্য সমাজ এর সদস্য। পাঞ্জাবের কুখ্যাত গভর্নর মাইকেল ডায়ার ও এই অভিমত ব্যক্ত করেছেন। 1907 খ্রিস্টাব্দে লালা লাজপত রায় ও অজিত সিংয়ের নির্বাসনের পর পাঞ্জাবে বৈপ্লবিক কার্যকলাপ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। 1909 খ্রিস্টাব্দে সরকারি দমননীতির তীব্রতা সত্ত্বেও ইউরোপে প্রত্যাগত অধ্যাপক লাল হরদয়ালের নেতৃত্বে পাঞ্জাবে বিপ্লবীবাদ আন্দোলন এক নতুন রূপ ধারণ করে। কিছুদিন পর তিনি ভারত ত্যাগ করলে তাঁর শিষ্য জে.এম. চট্টোপাধ্যায় ও দীননাথ নেতৃত্বে আসনে প্রতিষ্ঠিত হন। জে.এম. চট্টোপাধ্যায় আইন পরীক্ষার জন্য ইংল্যান্ডে যাত্রা করার পূর্বে দীননাথের সঙ্গে বাংলার বিশিষ্ট বিপ্লবী রাসবিহারী বসুর পরিচয় করিয়ে দেন এবং অতি অল্প দিনের মধ্যেই রাসবিহারী সমগ্র উত্তর ভারতের বৈপ্লবিক আন্দোলনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হন। ভারতের বাইরে বিদেশে বসবাসকারী ভারতীয়দের মধ্যেও বিপ্লববাদের বিস্তার ঘটে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নানা অঞ্চল, আফগানিস্তান, ইংল্যান্ড, জার্মান, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি স্থানে বিপ্লবী গুপ্ত সমিতি গড়ে ওঠে। পশ্চিম ভারতের কাছে কচ্ছ প্রদেশের অধিবাসী স্বামী দয়ানন্দ ও তিলকের আদর্শে অনুপ্রাণিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এর সংস্কৃত অধ্যাপক প্রবাসী ভারতীয় শ্যামজি কৃষ্ণ ভার্মা 1905 খ্রিস্টাব্দে লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠিত করেন। ভারতের স্বাধীনতার অনুকূলে প্রচারকার্য চালাবার উদ্দেশ্যে তিনি ইংল্যান্ডে ইন্ডিয়ান সোশ্যালিস্ট নামে একটি মাসিক পত্রিকাও প্রকাশ করেন। সর্দার সিং, রাওজি রানা, হরদয়াল, বিনায়ক সাভারকর, মদনলাল ধিংড়া তাঁর প্রধান সহকর্মী ছিলেন। সর্দার সিং, রাওজি রানা বন্দে মাতারম, তলোয়ার, ইন্ডিয়ান ফ্রিডম প্রভৃতি পত্রিকা সম্পাদন করতেন। শ্যামজি ও তাঁর বিপ্লবী সহকর্মীদের প্রধান
কর্মকেন্দ্র ছিল তাঁরই প্রতিষ্ঠিত লন্ডনের ইন্ডিয়া হাউস। আসলে এটি ছিল প্রবাসী ভারতীয়দের ছাত্রদের জন্য একটি ছাত্রাবাস। 1906 খ্রিস্টাব্দে বিখ্যাত মারাঠি বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকর এই সংস্থার সঙ্গে যুক্ত হন। শ্যামজি প্যারিসে চলে গেলে সাভারকরের উপর ইন্ডিয়া হাউস এর পরিচালনার দায়িত্ব অর্পিত হয়। তিনি গোপনে ভারতে প্রচুর অস্ত্র পাঠাতে থাকেন। এই সময় মদনলাল ধিংরা নামে এক নতুন বিপ্লবী লন্ডনের বুকে প্রকাশ্যে সভায় ইংরেজ সিভিলিয়ান কার্জনউইলিকে হত্যা করে 1 জুলাই 1909। এই ঘটনা ব্রিটিশ সাম্রাজ্যের প্রবল আলোড়ন সৃষ্টি করে। বিচারে ধিংরার ফাঁসি হয় 17 আগস্ট 1909। এই সূত্রে সাভারকর বন্দী হন এবং বিচারে তাঁর যাবজ্জীবন দ্বীপান্তর হয়। বিপ্লব আন্দোলনের ইতিহাসে শ্যামজি অন্যতম ঘনিষ্ঠ সহকর্মী ধনী পার্সি মহিলা মাদাম ভিকাজি রুস্তমজি কামা বা মাদাম কামা 1861 থেকে 1934 অতি উল্লেখযোগ্য। তাঁকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়। প্রথমে লন্ডনে পরে প্যারিসে তাঁর বৈপ্লবিক কর্মের কেন্দ্রস্থল হয়। ইংল্যান্ডে ভারতীয় তরুণদের সংঘবদ্ধ করার উদ্দেশ্যে তিনি লন্ডনে ফ্রি ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। বিদেশ থেকে ভারতে অর্থ ও অস্ত্র পাঠানো এবং ভারতীয় বিপ্লবীদের অস্ত্রচালনা শিক্ষা দেওয়া তিনি রত ছিলেন। 1907 খ্রিস্টাব্দে জার্মানির স্টুটগার্ট শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজবাদী কংগ্রেসে যোগদান করে তিনি সেখানে লাল, হলুদ ও সবুজ ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এই পতাকার মধ্যে বন্দে মাতরম কথাটি লেখা ছিল। এটি হলো ভারতের প্রথম জাতীয় পতাকা। 1907 খ্রিস্টাব্দে আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে তারকনাথ দাস ও তাঁর সহযোগীরা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠিত করেন। লালা হরদা এই সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। স্বদেশী ও স্বরাজ এর ধারণা। সরকারের বঙ্গভঙ্গের পরিকল্পনার বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে এবং বঙ্গভঙ্গ রোধ করার উদ্দেশ্যে নেতৃবৃন্দ স্বদেশী ও স্বরাজ এর আদর্শ ঘোষণা করেন। স্বদেশী কথার আক্ষরিক অর্থ হল দেশের জিনিস। দেশীয় জিনিস, সভ্যতা, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত সবই এর অঙ্গভূত। বঙ্গভঙ্গ আন্দোলনকালে নেতৃবৃন্দ দেশবাসীকে বিদেশি দ্রব্য বর্জন করে স্বদেশী দ্রব্যাদি ব্যবহার ও স্বদেশী শিল্পের বিকাশের আবেদন জানিয়েছিলেন। দেশীয় শিল্পের বিকাশের জন্য বিদেশি পণ্য বর্জন বয়কট অপরিহার্য ছিল। তারা মনে করেছিলেন যে ইংল্যান্ডজাত পণ্যাদি বয়কট করলেই বণিক জাত ইংরেজরা অসুবিধায় পড়বে এবং এর ফলে তারা বঙ্গভঙ্গ বাতিল করতে বাধ্য হবে। স্বদেশী আন্দোলনের দুটি দিক: স্বদেশী অর্থাৎ দেশীয় শিল্প ও সংস্কৃতির বিকাশ এবং বয়কট অর্থাৎ বিদেশি পণ্য বর্জন ও বিদেশি শাসকদের সঙ্গে অসহযোগিতা। একটি গ্রহণ, অপরটি বর্জন। একটি অস্তিবাচক, অপরটি নেতিবাচক। বয়কট এর মাধ্যমে জাতি বিদেশি সরকারের বিরুদ্ধে অসহযোগিতা করছিল আর স্বদেশীর মাধ্যমে জাতি মেতেছিল সৃষ্টির নতুন আনন্দে। ভগিনী নিবেদিতার কথায় এই স্বদেশী আন্দোলনের প্রেরণায় সমাজচিত্রে ধর্ম, সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, শিল্পকলা প্রভৃতি বাঙালির জীবনের সর্বক্ষেত্র যেন সহস্র দল কমলের মতো ফুটে উঠেছিল। 1907 খ্রিস্টাব্দের 9 থেকে 20 এপ্রিল বন্দে মাতরম পত্রিকায় নিষ্ক্রিয় প্রতিরোধ, দ্য ডক্ট্রিন অফ প্যাসিভ রেসিস্টেন্স নামে এক প্রবন্ধমালায় অরবিন্দ ঘোষ বিদেশি অর্থনীতি, শিক্ষা, বিচার, শাসনতন্ত্র, আইন ব্যবস্থা বর্জন করে নতুন সম্পূর্ণ দেশীয় নিয়ন্ত্রণাধীনে ওইসব প্রতিষ্ঠান গঠনের আহ্বান জানান। তাঁর হাতে স্বদেশী ও বয়কট এর আদর্শ এক সুসংবদ্ধ রাজনৈতিক দর্শনে রূপান্তরিত হয়। লালা লাজপত রায় বলেন, স্বদেশীকে আমি আর দেশের মুক্তির পথ মনে করি। স্বদেশী আন্দোলন আমাদের আত্মসম্মানী, আত্মবিশ্বাসী, আত্মনির্ভরশীল এবং সর্বোপরি পুরুষোচিত করে তুলবে। আমার মতে স্বদেশীকে ঐক্যবদ্ধ ভারতের সর্বজন মান্য ধর্ম বলে গ্রহণ করা উচিত। স্বদেশী আন্দোলনকালে স্বরাজ কথাটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে। 1906 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতি দাদাভাই নওরোজি জাতীয় আন্দোলনের লক্ষ্য হিসাবে স্বরাজ অর্জনের কথা বলেন। বলা বাহুল্য, তিনি স্বরাজ এর কোনো সংজ্ঞা নিরূপণ করেননি। এর ফলে নরমপন্থী ও চরমপন্থী নিজ নিজ আদর্শ অনুযায়ী স্বরাজের অর্থ করেছিলেন। চরমপন্থী জাতীয়তাবাদীর মূল লক্ষ্য ছিল স্বরাজ অর্জন করা। ডক্টর অমলেশ ত্রিপাঠী মন্তব্য করেছিলেন যে স্বরাজের আদর্শই ছিল তাঁদের সমস্ত ধ্যান ধারণার কেন্দ্রবিন্দুতে, বাকি সব কিছুই প্রান্তিক।
জাতীয় মুক্তি, মূল রাগিনী, অন্য সব প্রয়াস শুধু তার বিস্তার। স্বরাজের সংজ্ঞা নিয়ে কিন্তু সব চরমপন্থী একমত ছিলেন না। তিলকের মতে স্বরাজের অর্থ হল প্রশাসন ব্যবস্থার উপর পূর্ণ ভারতীয় নিয়ন্ত্রণ, ব্রিটেনের সঙ্গে সম্পর্ক ছেদ নয়। বিপিন চন্দ্র পাল বল এর মতে স্বরাজ হল ব্রিটিশ নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ মুক্তি। অরবিন্দ ঘোষ রাজনৈতিক দিক থেকে সম্পূর্ণ স্বাধীনতার আদর্শে বিশ্বাসী হলেও স্বরাজ তার কাছে কোনো প্রকার রাজনৈতিক শব্দ ছিল না। তার কাছে স্বরাজ ছিল একটি নৈতিক আধ্যাত্মিক ধারণা। তার মতে স্বরাজ হল আধুনিক পরিস্থিতির মধ্যে প্রাচীন ভারতীয় জীবনাদর্শের পরিপূর্ণতা। প্রাচীন ভারতীয় সত্যযুগের পুনরুত্থান, দূর অতীতের মতো বিশ্বের দরবারে ভারতের গুরুর আসন লাভ এবং রাজনৈতিক ক্ষেত্রে বৈদান্তিক আদর্শের পরিপূর্ণতা লাভের জন্য জনগণের আত্মস্বাধীনতা। তার মতে স্বরাজ হল জাতীয় জীবনে উন্নতির প্রথম সোপান। এই প্রসঙ্গে উল্লেখ্য যে 1929 খ্রিস্টাব্দে 31শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে জাতীয় কংগ্রেস সর্বপ্রথম পূর্ণ স্বাধীনতার আদর্শ ঘোষণা করেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সংগ্রামের নতুন পদ্ধতি, বয়কট, স্বদেশী ও জাতীয় শিক্ষা। লর্ড কার্জন বলেছিলেন যে বঙ্গভঙ্গ একটি স্থায়ী ঘটনা। দ্য পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেলড ফ্যাক্ট। এর কোনো নড়চড় হবে না। বাংলা তথা ভারতের তদানীন্তন অবিসংবাদী নেতা সুরেন্দ্রনাথ কার্জনকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আমি এই স্থায়ী ঘটনা অস্থায়ী করে দেব। আই উইল আনসার্টেল দ্য সেটেলড ফ্যাক্ট। বস্তুত বঙ্গীয় তথা ভারতীয় জাতীয়তাবাদীদের কাছে বঙ্গভঙ্গ ছিল একটি বিরাট চ্যালেঞ্জ স্বরূপ। বাংলা এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। বাংলার বিক্ষুব্ধ জনসাধারণকে বঙ্গভঙ্গ আন্দোলনে নেতৃত্ব দিতে অগ্রসর হন বাংলার মুকুটহীন রাজা সুরেন্দ্রনাথ। তাকে কেন্দ্র করে এই আন্দোলন এক ভীষণ রূপ ধারণ করে। এই আন্দোলনে জনসাধারণের প্রবল উৎসাহ উদ্দীপনার কথা বলতে গিয়ে সুরেন্দ্রনাথ বলেছেন, আমি কোনো বিপ্লব দেখিনি, আর বিপ্লবের রূপ কি হতে পারে তাও আমি কল্পনা করতে পারিনি। তবে স্বদেশী আন্দোলনের সময় আমি যা দেখেছি তা থেকে জনসাধারণের মানসিক পরিবর্তন ও উত্তেজনা কীরকম বিপ্লব ঘটাতে পারে তার কিছুটা ধারণা আমি করতে পারি। 1905 খ্রিস্টাব্দের 6 জুলাই কৃষ্ণ কুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে বঙ্গের সর্বনাশ শিরোনামে এক পত্রিকায় প্রকাশিত হয়। 8 জুলাই বঙ্গীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে ভূপেন্দ্রনাথ বসু বলেন যে মোগল বা পাঠান আমলেও বাংলায় এত বড় সর্বনাশ কখনো হয়নি। সুরেন্দ্রনাথ তাঁর আত্মজীবনী এ নেশন ইন মেকিং এই বঙ্গভঙ্গের পরিকল্পনাকে বাংলা ভাষাভাষী জনসাধারণের ক্রমবর্ধমান ঐক্য ও আত্মচেতনার সচেতনতার উপর এক সুপরিকল্পিত আঘাত বলে অভিহিত করেন। তার বেঙ্গলি পত্রিকায় বঙ্গভঙ্গকে ভয়ঙ্কর জাতীয় দুর্দৈব, এ গ্রেট ন্যাশনাল ডিজাস্টার বলে অভিহিত করে তিনি লেখেন, আমরা অপমানিত, লাঞ্ছিত, প্রতারিত। সরকার যদি কখনো বঙ্গভঙ্গ সম্পর্কে মত পরিবর্তন না করে তাহলে স্বাধীনতা আন্দোলনের নতুন পথে মোড় নেবে। সারা ভারতে আগুন জ্বলবে। বাংলার অন্যান্য পত্রিকাগুলি, এমনকি ভারত ও ভারতের বাইরে ইংরেজ সম্পাদিত পত্রিকাগুলি যথা ইংলিশম্যান, স্টেটসম্যান, পায়োনিয়ার, ক্যাপিটাল, লন্ডন ডেইলি টাইমস বঙ্গভঙ্গের বিরুদ্ধে মত প্রকাশ করে। ইউরোপীয় বণিক সংঘগুলি সরকারি আমলাতন্ত্রের এবং কলকাতা হাইকোর্টও সরকারি হঠকারিতার বিরুদ্ধে সোচ্চার হয়। এই আন্দোলন কেবলমাত্র ইংরেজ শিক্ষিত মধ্যবিত্ত হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ধনী, দরিদ্র, সাধারণ শ্রমজীবী, চাষি, মজুর, জমিদার, ছাত্র ও নারী সমাজও এই আন্দোলনে সামিল হয়। 1905 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের বারাণসী অধিবেশনের সভাপতি ভাষণে গোপালকৃষ্ণ গোখলে বলেন, হিন্দু ও মুসলমান, উচ্চ ও নিম্ন, শিক্ষিত অশিক্ষিত সর্বশ্রেণীর জনসাধারণ এই আন্দোলনে সামিল হয়েছেন। এই বিক্ষোভ কেউ জোর করে তৈরি করেনি। এই বিক্ষোভ স্বতঃস্ফূর্ত ও সম্পূর্ণভাবে সঙ্গত। আন্দোলনের প্রথম পর্যায়ে নরমপন্থী সুরেন্দ্রনাথ, পরে চরমপন্থী বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। বঙ্গভঙ্গের দিনে 16 অক্টোবর বিশেষ অনুষ্ঠান। 16 অক্টোবর বা 30শে আশ্বিন বঙ্গভঙ্গ কার্যকরী হয়। সেদিন সারা দেশে হরতাল পালিত হয়। জাতীয় কবি রবীন্দ্রনাথ সেদিন দেশবাসীকে রাখি বন্ধনের পরিকল্পনা দেন। সেদিন তার নেতৃত্বে নগ্ন পদে এক বিরাট মিছিল গঙ্গা স্নানে যায় এবং স্নানের পর জাতি ধর্ম নির্বিশেষে একে অন্যের হাতে রাখি বেঁধে দেয়।
রাখি ঐক্যের প্রতীক, ভ্রাতৃত্বের প্রতীক, উভয় বঙ্গের মিলনের প্রতীক। রামেন্দ্র সুন্দর ত্রিদেবী প্রস্তাবক্রমে সেদিন সারা দেশে অরন্ধন পালিত হয় এবং বাংলার মা বোনেরা সেদিন বঙ্গলক্ষ্মীর ব্রত গ্রহণ করেন। ওই দিন অপরাহ্নে আপার সার্কুলার রোডে 50,000 লোক উপস্থিতিতে অসুস্থ আনন্দমোহন বসুর সভাপতিত্বে উভয় বাংলার ঐক্যের প্রতীক মিলন মন্দির বা ফেডারেশন হলের ভিত্তি স্থাপন হয়। ওই দিন সন্ধ্যায় বাগবাজারে পশুপতি বসুর গৃহে অনুষ্ঠিত এক সভায় জাতীয় ধনভাণ্ডারের জন্য মাত্র 1 ঘণ্টায় 70,000 টাকা সংগৃহীত হয়। বয়কট। সরকারের বঙ্গভঙ্গ পরিকল্পনা কেন্দ্র করে বাঙালি জাতি সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম একটি কার্যকরী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। 1905 খ্রিস্টাব্দের 13 জুলাই কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত সঞ্জীবনী পত্রিকায় সর্বপ্রথম সরকারের বিরুদ্ধে এক সামগ্রিক বয়কটের কথা ঘোষণা করা হয়। 20 জুলাই ওই পত্রিকাতে বয়কটের একটি প্রতিজ্ঞাপত্র প্রকাশিত হয়। 17 জুলাই অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত একটি চিঠিতে বিলিতি দ্রব্য বিশেষ করে ম্যানচেস্টার ক্লথ বয়কটের আহ্বান জানানো হয়, কারণ এর ফলে বিলেতে প্রভুদের টনক নড়বে এবং তাঁরা ভারতের প্রকৃত অবস্থা সম্পর্কে আগ্রহী হবে। বয়কট মন্ত্রপ্রচারে সুরেন্দ্রনাথ, মতিলাল ঘোষ, কালীপ্রসন্ন, কাব্য বিশারদ আন্দোলনের এই প্রথম পর্বে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। 16 জুলাই খুলনা জেলার বাগেরহাট শহরে এক বিরাট জনসভায় বয়কটের প্রস্তাব গৃহীত হয়। 21 জুলাই দিনাজপুরের মহারাজার সভাপতিত্বে দিনাজপুরে অনুষ্ঠিত হয় এক সভায় বয়কটের 11টি প্রস্তাব গৃহীত হয়। এ সকল প্রস্তাবে বলা হয় যে সমস্ত অবৈতনিক ম্যাজিস্ট্রেট, জেলা বোর্ড, পৌরসভা, পঞ্চায়েতের সদস্যরা পদত্যাগ করবেন এবং আগামী 1 বছর কাল জাতীয় শোক পালিত হবে। পরে কলকাতা, ঢাকা, বীরভূম, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সমগ্র বাংলা ও ভারতের অন্যান্য স্থানেও অনুরূপ বয়কটের প্রস্তাব গৃহীত হয়। বয়কটের আদর্শ সফল করতে বাংলার ছাত্ররা প্রথম উৎসাহের সঙ্গে অগ্রসর হয়। স্বদেশী বাংলার বিশিষ্ট জননায়ক সুরেন্দ্রনাথের মতে তারা ছিল আন্দোলনের স্বনিয়োজিত প্রচারক। 17-18 জুলাই কলকাতার রিপন কলেজে, বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ, এক ছাত্র সমাবেশে ছাত্র সমাজ বয়কটের শপথ গ্রহণ করেন। 23 ও 24 জুলাই যথাক্রমে হিন্দু হোস্টেল ও গোলদিঘিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। 31 জুলাই কলকাতার সমস্ত কলেজের ছাত্র প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি গঠিত হয়। 1905 খ্রিস্টাব্দের 7 আগস্ট কলকাতার টাউন হলে এক ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হয়। সমাজের সর্বস্তরের মানুষ এই সভায় যোগদান করে। কলেজ স্কোয়ার থেকে মিছিল করে 5,000 ছাত্র এই সভায় যোগদান করে। এই সভায় জাতীয়, স্বদেশী ও বয়কটের শপথ গ্রহণ করে। ঐতিহাসিক হরিদাস মুখোপাধ্যায়, উমা মুখোপাধ্যায়ের মতে 1789 খ্রিস্টাব্দের স্টেটস জেনারেল অধিবেশনের আহ্বানের সঙ্গে সঙ্গে যেমন ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল, তেমনি 7 আগস্টে এই সভা থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়। ছাত্রদের চেষ্টায় বয়কট আন্দোলন এক প্রত্যক্ষ সংগ্রামে পরিণত হয়। তারা বিদেশি কাগজ কলম না লিখবার শপথ গ্রহণ করে ও বিদেশি প্রতিষ্ঠান বর্জন করে। বিদেশি লবণ, চিনি, কাপড়, মদ ও বিদেশি পণ্যাগারের সামনে তারা পিকেটিং শুরু করে। বিদেশি দ্রব্যে অগ্নিসংযোগ করা চলতে থাকে। বাংলার নারী সমাজে সেদিন মিহি বিলিতি শাড়ি ছিঁড়ে তাঁতের মোটা কাপড় ব্যবহার করতে শুরু করে। তারা কাঁচের চুড়ি খুলে ফেলে এবং রান্নাঘরে বিদেশি লবণের প্রবেশ নিষিদ্ধ হয়। এই প্রথম বাংলার মেয়েরা পর্দা ত্যাগ করে শোভাযাত্রা ও পিকেটিং এ অংশগ্রহণ করে। মহিলাদের মধ্যে সরলা দেবী চৌধুরানী, হেমাঙ্গিনী দাস, লীলাবতী মিত্র, কুমুদিনী বসু, সুবালা আচার্য, নির্মলা সরকার বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন। বিদেশি সিগারেট খাওয়া বন্ধ হয়। 6 বছরের রুগ্না বালিকা বিদেশি ওষুধ স্পর্শ করতে আপত্তি জানায়। ময়মনসিংহের মুচিরা বিদেশি জুতা সারাতে, কালীঘাটের ধোপারা বিলেতি কাপড় কাচতে, বরিশালের উড়িয়া রাঁধুনিরা রান্নায় বিদেশি দ্রব্য ব্যবহার করতে অস্বীকার করে। পুরোহিত সমাজ বলে যে বিলেতি লবণ ও চিনি ব্যবহার স্বাস্থ্যবিরোধী। বিদেশি পণ্য, ভাষা, খেতাব, আইন আদালত, আইনসভা ও অন্যান্য প্রতিনিধিমূলক প্রতিষ্ঠান থেকে পদত্যাগ এবং সামাজিক বর্জন ছিল বয়কট আন্দোলনের অঙ্গস্বরূপ। হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে বঙ্গভঙ্গ করা হলেও বহু শিক্ষিত মুসলিম এবং অশিক্ষিত কৃষক ঐক্যবদ্ধভাবে হিন্দুদের সঙ্গে এই আন্দোলনে অবতীর্ণ হয়। ব্যারিস্টার আব্দুল রসুল, মৌলভী লিয়াকত হোসেন, মৌলভী আবুল কাসেম, সিরাজগঞ্জের মৌলভী ইসমাইল সিরাজি, আব্দুল হালিম গজনবী, ঢাকা নবাব পরিবারের খাজা আতিকুল্লাহ, আব্দুল গফর সিদ্দিকী, দিন মোহাম্মদ, বগুড়ার জমিদার আব্দুল সোবহান চৌধুরী,
দেদার বক্স, মৌলানা আকরাম খাঁ প্রমুখ বিশিষ্ট মুসলিম নেতৃবৃন্দ সক্রিয়ভাবে এই আন্দোলনে যোগদান করেন। সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে বঙ্গভঙ্গের নিন্দা করা হয়। 1906 খ্রিস্টাব্দে বরিশালে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনের সভাপতি ভাষণে আব্দুল রসুল বলেন যে হিন্দু ও মুসলমান আমাদের উভয়ের একই মাতৃভূমি বাংলাদেশ। The Swadeshi movement invaded our houses and captured the hearts of our women folk, who were even more enthusiastic than the men in nation in making. স্বদেশী যুগে নিম্নলিখিত ছড়া দুটি মেয়েদের মুখে মুখে ফিরত। সুরেন দাদা বলে গেছে মতি দাদার বাড়ি, মেয়েরা সব শাঁকা পর কাঁচের চুড়ি ছাড়ি। ভূপেন দাদা বলে গেছে শোন রে খোকার মা, রান্না করে বিলিতি লবণ আর কখনো এনো না। It was a strange upheaval of public feeling, a nation in making. স্বদেশী স্বদেশী ছিল বয়কটের পরিপূরক। বিলেতি বর্জনের সঙ্গে সঙ্গে স্বদেশীর বিস্তার চলতে থাকে। বলা বাহুল্য 1905 খ্রিস্টাব্দের পূর্বে আমেরিকা, আয়ারল্যান্ড, চীনের সংগ্রামীরা এই পদ্ধতি অনুসরণ করেছিলেন। স্বদেশী আন্দোলনের বহু পূর্বে মহারাষ্ট্রের গোপাল রাও দেশমুখ, জি.ভি. যোশী, এম.জি. রানাডে, আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ, বাংলার ভরনাথ চন্দ্র, রাজনারায়ণ বসু, নবগোপাল মিত্র এবং জনাসাগর ঠাকুর বাড়ির সদস্যরা স্বদেশীর আদর্শ প্রচার করেছিলেন, কিন্তু সে সময় তা ফলপ্রসূ হয়নি। বলা বাহুল্য বঙ্গভঙ্গ আন্দোলন স্বদেশী আদর্শকে এক নতুন তাৎপর্য দান করে। স্বদেশীর প্রেরণায় এই সময় দেশে বহু নতুন শিল্প গড়ে উঠতে থাকে। বাংলায় প্রতিষ্ঠিত হয় বঙ্গলক্ষ্মী মিল ও মোহিনী মিল। হাওড়া, ধনেখালির ও হরিপালের আবার তাঁতিরা সক্রিয় হয়ে ওঠে। আহমেদাবাদ ও বোম্বাইয়ের তাঁত শিল্প ও মিলগুলিতে নবজীবনের সূচনা হয়। স্বদেশী মূলধনে দেশের বিভিন্ন অংশে ব্যাংক, ইন্স্যুরেন্স ও জাহাজ কোম্পানি এবং সাবান, চিনি, গুড়, চামড়া ও ওষুধ কোম্পানি প্রতিষ্ঠিত হতে থাকে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যাল, ডক্টর নীলরতন সরকার জাতীয় সাবান কারখানা প্রতিষ্ঠিত হয়। কলকাতায় প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল মেডিকেল কলেজ নামে দেশীয় হাসপাতাল। জামশেদজি টাটা জামশেদপুরের লৌহ ও ইস্পাত কারখানা প্রতিষ্ঠিত করেন। স্বদেশী বিস্তারের জন্য ব্রতী সমিতি, স্বদেশী মণ্ডলী, বন্দে মাতরম সম্প্রদায়, সন্তান সম্প্রদায়, স্বদেশ বান্ধব সমিতি ও শহীদ সমিতি প্রতিষ্ঠিত হয়। স্বদেশী দ্রব্যাদি বিক্রির জন্য বাংলার শহর ও গ্রামে বহু স্বদেশী দোকান খোলা হয়। সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠিত করেন। স্বদেশী আদর্শ সফল করতে ছাত্র যুবকরা সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। তারা বাড়ি বাড়ি গিয়ে স্বদেশী পণ্য বিক্রি করে আসত। এই কাজে সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত ডন সোসাইটি এবং অ্যান্টি সার্কুলার সোসাইটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে দেশের সাহিত্য শিল্পচর্চা নতুন রূপ ধারণ করে। রবীন্দ্রনাথ ঠাকুর, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, কালীপ্রসন্ন কাব্য বিশারদ, ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদ, গিরিশচন্দ্র ঘোষ, অক্ষয় কুমার মৈত্রের প্রমুখ কবি, নাট্যকার, প্রবন্ধকার ও সঙ্গীত রচয়িতা জাতীয়তাবাদী সৃষ্টিতে এক নব উন্মাদনা দেখা দেয়। ভগিনী নিবেদিতার প্রেরণায় অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, অসিত হালদার প্রমুখের শিল্পচেতনা ও শিল্প কার্যে স্বদেশী ভাব প্রত্যক্ষ হয়। বিজ্ঞান চর্চা ও শিল্প শিক্ষাক্ষেত্রেও এক যুগান্তর দেখা দেয়। জাতীয় শিক্ষা বিদেশি নিয়ন্ত্রিত ও বিদেশি ভাবধারা পরিচালিত বিদেশি শিক্ষা পদ্ধতি শিক্ষিত ভারতবাসী মনে প্রাণে গ্রহণ করতে পারেনি। এই শিক্ষা ব্যবস্থা তাদের কাছে মনুষ্যত্ব নাশক, হৃদয়হীন ও যান্ত্রিক বলে মনে হতো। স্বদেশী আন্দোলনের বহু পূর্বে অষ্টাদশ শতকের 40-এর দশক থেকেই এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখা দেয় এবং ভারতের বিভিন্ন অংশে ভারতীয় আদর্শ ও নিয়ন্ত্রণাধীনে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তত্ত্ববোধিনী পাঠশালা 1840, হিন্দু হিতার্থী বিদ্যালয় 1846, রবীন্দ্রনাথের ব্রহ্মচর্য আশ্রম 1901, ব্রহ্মবন্ধু উপাধ্যায় সারস্বত আয়তন 1901, সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি 1902, হরিদ্বারের গুরুকুল আশ্রম এই আদর্শে প্রতিষ্ঠিত হয়। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সরকারি ছাত্র দলন নীতি এবং কার্নাইল সার্কুলার 10 অক্টোবর 1905, পেডলার সার্কুলার 1905 20 অক্টোবর, লিওন সার্কুলার 1905 16 অক্টোবর জাতীয় শিক্ষা আন্দোলনের ইন্ধন যোগায়। ছাত্রই ছিল স্বদেশী আন্দোলনের মূল শক্তি। এই আন্দোলন থেকে তাদের দূরে সরিয়ে রাখার উদ্দেশ্য সরকার
এইসব সার্কুলার জারি করে ছাত্রদের স্বদেশী সভা সমিতিতে যোগদান, বন্দে মাতরম ধ্বনিদার প্রভৃতির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই নির্দেশ লঙ্ঘন করলে বেত্রাঘাত, বিদ্যালয় থেকে বহিষ্কার, শিক্ষকদের চাকরি থেকে অপসারণ, এমনকি বিদ্যালয়ে অনুমোদন প্রত্যাহার প্রভৃতির ব্যবস্থা করা হয়। সরকারের এই সার্কুলার বা ফতোয়া রাজের বিরুদ্ধে ছাত্রনেতা সতীশচন্দ্র বসুর নেতৃত্বে কলকাতায় অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়। সরকার বিরোধী আন্দোলনে উৎসাহ দান এবং বিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রদের শিক্ষার ব্যবস্থা করা এই সোসাইটির বিশেষ উদ্দেশ্য ছিল। ডন সোসাইটি ও অ্যান্টি সার্কুলার সোসাইটির গঠনমূলক পরিকল্পনা চিন্তাধারা একে আরও শক্তিশালী করে। জাতীয় নেতৃমণ্ডলী ছাত্র সমাজকে গোলদিঘির গোলামখানা ত্যাগ করার আহ্বান জানান। সরকারি অনাচারের বিরুদ্ধে প্রতিবাদে 1905 খ্রিস্টাব্দে 8ই নভেম্বর রংপুরের সর্বপ্রথম জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়। বিনয় সরকারের মতে রংপুর হচ্ছে বাংলার শিক্ষা স্বরাজের প্রবর্তক। 1905 খ্রিস্টাব্দের 16ই নভেম্বর কলকাতায় জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রস্তাব গৃহীত হয়। কয়েকজন ধনবান ব্যক্তি এই উদ্দেশ্যে কয়েক লক্ষ টাকা দানের প্রতিশ্রুতি দেন। 1906 খ্রিস্টাব্দে 11ই মার্চ সত্যেন্দ্রনাথ ঠাকুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় 92 জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠন হয়। রবীন্দ্রনাথ ঠাকুর, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, হীরেন্দ্রনাথ দত্ত প্রমুখ মনীষীবৃন্দ এর সঙ্গে যুক্ত ছিলেন। 14ই আগস্ট এই পরিষদের অধীনে অরবিন্দ ঘোষকে অধ্যক্ষ করে বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয়। ক্রমে ঢাকা, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা, মালদহ প্রভৃতি স্থানে অনুরূপ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1908 খ্রিস্টাব্দের মধ্যে বাংলার প্রায় 500টির মাধ্যমিক ও 300টির কিছু বেশি প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে। জাতীয় শিক্ষার আদর্শ বাংলার বাইরেও বেশ জনপ্রিয়তা অর্জন করে। তিলক, লাজপত রায় প্রমুখ নেতৃবৃন্দ জাতীয় শিক্ষার আদর্শ সমর্থন করলে বোম্বাই, মাদ্রাজ, উত্তরপ্রদেশ, যুক্তপ্রদেশ, পাঞ্জাব, বেড়ার প্রভৃতি স্থানে বহু জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। মছলিপত্তমে একটি জাতীয় কলেজ ও অন্ধ্রে একটি জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। 1902 খ্রিস্টাব্দের পর জাতীয় শিক্ষা জনপ্রিয়তা কমতে থাকে। জাতীয় বিদ্যালয় মূলত রাজনৈতিক কারণে প্রতিষ্ঠিত হয়। নেতৃবর্গের উদ্দেশ্য ছিল রাজনৈতিক শিক্ষা বিস্তারের দিকে তাদের আগ্রহ ছিল কম। 2. এইসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্রদের চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। ডক্টর অমলেশ ত্রিপাঠী বলেন যে কলকাতা বিশ্ববিদ্যালয় গোলামখানা হলেও বিশ্বের বাজারে তিনি ডিগ্রির দাম চাকরি অন্তপ্রাণ বাঙালির পক্ষে উপেক্ষা করার উপায় ছিল না। প্রবল আর্থিক অনটন এবং সরকারি বিরোধিতা অন্যতম প্রতিবন্ধক ছিল। আন্দোলনের বিস্তার। স্বদেশী আন্দোলন অচিরে সারা ভারতে পরিব্যাপ্ত হয় এবং তা অভূতপূর্ব সাফল্য অর্জন করে। 1905 সালের 1 সেপ্টেম্বর কলকাতার মারোয়াড়ি চেম্বার অব কমার্স লিখছে, বয়কটের ফল খুবই মারাত্মক। জুতো মোটেই বিক্রি হচ্ছে না, গেঞ্জি, মোজা, টুপি, কাঁচের চুড়ি প্রভৃতি বাজার খুব খারাপ। পুনা, পুরী, লাহোর, মুলতান, হরিদ্বার এর পান্ডারা বিদেশি পণ্য বয়কট করে। যুক্তপ্রদেশ, মাদ্রাজ, বোম্বাই, পাঞ্জাব, বেড়ার, মধ্যপ্রদেশ, এলাহাবাদ, মছলিপত্তম প্রভৃতি স্থানে জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বোম্বাইয়ের তিলক, পাঞ্জাবে শ্রীমতী যোশী, মাদ্রাজের চিদম্বরম পিল্লাই, আনন্দ চার্লু, সুবর্ণ আয়ার, টি.এম. নায়ার, পাঞ্জাবের রাজপদ রায়, জয়পাল রাম গঙ্গারাম, মুন্সিরাম প্রমুখ দেশ নায়কেরা নেতৃত্ব গ্রহণ করেন। জাতীয় কংগ্রেসের বিভেদ। জাতীয় কংগ্রেসের সূচনা থেকেই মতাদর্শ পদ্ধতি নিয়ে জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে নরমপন্থী ও চরমপন্থী নামে দুটি গোষ্ঠীর উদ্ভব হয়। অশ্বিনী কুমার দত্ত জাতীয় কংগ্রেসকে 3 দিনের তামাশা বলতে কসুর করেননি। 1893 খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষ ভারতীয় জাতীয় কংগ্রেসকে ভারতীয় বিজাতীয় কংগ্রেস বলে অভিহিত করে তার গঠন রীতি ও কর্মপদ্ধতির তীব্র সমালোচনা করেন। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে এই মতবিরোধ তীব্রতর হয়ে ওঠে এবং জাতীয় কংগ্রেসের বারাণসী অধিবেশনের সভাপতির ভাষণে গোপালকৃষ্ণ গোখলে বয়কট আন্দোলনের প্রতি সমর্থন জানায়। 1905 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতিত্ব করেন প্রবীণ জননায়ক দাদাভাই নৌরোজি। তিনি ঘোষণা করেন যে জাতীয় কংগ্রেসের লক্ষ্য হল স্বরাজ লাভ। চরমপন্থীরা স্বরাজ বলতে বুঝতেন ইংরেজের নিয়ন্ত্রণ মুক্ত পূর্ণ স্বাধীনতা। 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরার অধিবেশনে কংগ্রেস সংঘর্ষ তীব্রতর হয়ে ওঠে। দুই পক্ষের গণ্ডগোল, সভা ভেঙে যায়। নরমপন্থীরা চরমপন্থীদের বাদ দিয়ে একটি পৃথক সভায় মিলিত হয়। চরমপন্থীরা কংগ্রেস থেকে বহিষ্কৃত হন এবং এই সভায় জাতীয় কংগ্রেসের জন্য একটি নতুন সংবিধান সংগৃহীত হয়। এতে বলা হয় যে জাতীয় কংগ্রেসের লক্ষ্য ঔপনিবেশিকতা
স্বায়ত্তশাসন অর্জন এবং তা অর্জিত হবে সাংবিধানিক উপায়ে। এই ঘটনা সুরাট বিচ্ছেদ নামে পরিচিত। চরমপন্থীরা এই নতুন সংবিধান মেনে নিতে না পারার জন্য 1916 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা জাতীয় কংগ্রেসের বাইরে ছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতে সুরাটের ঘটনার ফলে জাতীয় কংগ্রেসের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়ের অবসান এবং এক নতুন যুগের সূচনা হয়। স্বদেশী যুগের কয়েকজন বিশিষ্ট নেতা। স্বদেশী যুগে বাংলা ও বাংলার বাইরে বিভিন্ন অঞ্চলে হিন্দু, মুসলিম ও বাঙালি অবাঙালির বহু বিশিষ্ট নেতার আবির্ভাব হয়। তাঁদের সমবেত প্রচেষ্টায় বঙ্গভঙ্গ আন্দোলন এক প্রকৃত গণ আন্দোলনের রূপ ধারণ করে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এগুলো নেক্সট ক্লাসে।